ওসমান হাদির এই ঘটনার পরে মানববন্ধন করা হয়েছিল। সেই মানববন্ধন থেকে ফেরার পথে দুইজনকে কুপিয়ে জখম করা হয়েছে। আচ্ছা, এর মধ্যে যখন ওসমান হাদির পুরো ফ্যামিলি ঢাকায় এসছে তার ট্রিটমেন্ট পারপাসে, তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এবং একজন ছাত্রলীগের সাবেক কর্মী, মানে এখন যেহেতু নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আমি সাবেক কর্মী বলছি, নেতা ইনফ্যাক্ট, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছেন যে ছোট ভাই প্রোটেকশন বাড়াও। তিনি একজনকে উদ্দেশ্য করে বলেছেন যে এভাবে মোটর সাইকেলে একা একা ঘোরাঘুরি করো না, পরিণতি খুব ভয়াবহ হবে। এবং তিনি বলছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়টাকে আমাদের হাতে দিয়ে দাও। মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা এই 24-এর অভ্যুত্থানের সঙ্গে যুক্ত, তাদেরকে হ্যান্ডেল করবার জন্য এই বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার দুজন নেতা, তিনি এবং তার সভাপতি, তিনি সাধারণ সম্পাদক, তারা দুজন দে উইল হ্যান্ডেল ইট। মনে থাকবে, এক সপ্তাহ এখনো হয়নি, সজীব ওয়াজেদ জয় সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বাংলাদেশে 26-এ কোনো নির্বাচন আওয়ামী লীগ হতে দেবে না, তারা বানচাল করবার সর্বোচ্চ চেষ্টা করবে। এবং এই বানচাল করবার জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতিকেই তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। তো আপনি যদি ঘটনাগুলোকে মেলান, আপনি দেখবেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, যেটা নিয়ে আপনি আমাকে প্রশ্ন করছেন, এই হাদির ঘটনাটার মধ্যে দিয়ে যে কতগুলো ঘটনা ঘটে গেল, সেটাই যথেষ্ট বুঝবার জন্য বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা কোথায় আছে। বাংলাদেশে এই মুহূর্তে সকল রাজনৈতিক দল মিলিয়ে 2-2.5 হাজার প্রার্থী মাঠে আছে। সকল রাজনৈতিক দল যদি আমরা ধরি, জামাত, এনসিপি, বিএনপি সহ সকল রাজনৈতিক দল, অ্যাটলিস্ট 1.5 থেকে 2 হাজার প্রার্থী মাঠে আছে। এই প্রার্থীদের মধ্যে হাদি নিজেও কিন্তু একজন প্রার্থী। তো এই প্রার্থীদের মধ্যে আপনি যদি টার্গেট কিলিং করেন 20 থেকে 25টা, অ্যাটলিস্ট শুট করেন, মরা বাঁচা তো আল্লাহর হাতে, শুট করেন, আপনি মনে করেন 26 সালে একটা নির্বাচন হতে পারবে? প্রার্থীরা কি বের হওয়ার মতন সেই অবস্থায় থাকবে? এক, ইতিমধ্যেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যারা প্রার্থী হবেন তাদেরকে তিনি অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে, যারা চাবেন তাদেরকে দিয়ে দিবেন। মানে বাংলাদেশটা কতটা ললেসনেস অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, তার এই স্টেটমেন্টটাই এটা বুঝবার জন্য যথেষ্ট। যারা প্রার্থী হবে তার নিরাপত্তা তার নিজে নিতে হবে। রাষ্ট্র, আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসন, এখানে তাদের কোনো ভূমিকা নাই। এবং প্রথমেই স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা, যেটি আপনি বলেন, হাত তুলে সারেন্ডার করে ফেললো। আমরা আলোচনায় বসার আগে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা হাদির কিলারকে ধরবার জন্য 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে অন দ্যাট ভেরি ডে। জি, তো যেইটা ওনার সবচেয়ে শেষে করার কথা, সেটা উনি সবচেয়ে প্রথমে করে দিচ্ছেন। মানে দায়িত্ব নেবেন না, এটা হচ্ছে মূল ব্যাপারটা। স্বরাষ্ট্র উপদেষ্টা দায়িত্ব নেবেন না, স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে যেই ফোর্সেস গুলো কাজ করে তারা কেউ দায়িত্ব নেবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা তো আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কথা বলেছেন। আমাদের ভাগ্য ভালো উনি বলেন নেই সব প্রার্থীদেরকে অস্ত্র চালানোর ট্রেনিং নিতে হবে, কেননা যতটা দায়সারা মন্তব্য করা সম্ভব এমনও বলতে পারতেন 2-2.5 হাজার প্রার্থী যারা বাজারে আছেন তারা যেন নিয়ম করে অস্ত্র চালানো শেখেন, কেননা এখানে সরকার কোনো ভূমিকায় নাই। যখন হাদির উপরে যারা আক্রমণ করলো তারা তখনও শহরে, তখনও কর্ডন করলে আপনি তাদেরকে ধরতে পারতেন। আমরা পুলিশকে অ্যাক্ট করতে দেখিনি, উপদেষ্টাকে অ্যাক্ট করতে দেখিনি। আপনি জানেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু এই উপদেষ্টা ছাড়াও আরও 4 জন লোক আছে। ওখানে সবচেয়ে বেশি উপদেষ্টাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারীর সংখ্যাও বেশি। কাজে আমরা তার কোনো রেজাল্ট দেখতে পাই না। ওনাদেরকে ঠিক পুরনো পন্থার মতোই পুলিশ সম্পর্কে তোয়াজ করতে শুনি, এবং যেই পুলিশের সংস্কার ছিল 1 নম্বর ইস্যু, 16 মাসেও তারা সেটি করতে পারেননি। কাজেই পুলিশ এখন কোনো রোলে নাই, বরঞ্চ নির্বাচনের বাতাস বুঝে পুলিশ এখন কোন দিকে পতাকা তুলবে আমরা ঠিক জানি না। এমনও হতে পারে যে যারা সহিংসতা করবে, যারা নাশকতা করবে, পুলিশের লয়ালিটি তাদের দিকেও থাকতে পারে। তাদের নিয়োগ কিন্তু ওই আমলে হয়েছিল। আচ্ছা, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সরকারের কোনো গ্রিপের মধ্যে নাই, বরঞ্চ সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সরকারকে পরিচালনা করে। আপনি বলছিলেন যে ডেভিল হান্ট ফেজ 2, এগুলো পোশাকি নাম শুনতে কিন্তু খুব ভাল লাগে। অপারেশন ডেভিল হান্ট একটা মচমচে, মানে আমাদের গোয়েন্দা কাহিনী পড়ার মতো মনে হয়। ডেভিল হান্ট 1-এ কি ঘটেছে, তার রেজাল্ট কি আমরা কিন্তু জানি না। আর যে অস্ত্র লুট হয়েছে, যে অস্ত্র অবৈধ অস্ত্র আছে, এবং বারবার সরকার বলেছে যে লাইসেন্সধারী অস্ত্রকেও জমা দিতে হবে, আবার ফেরত নিতে পারবেন, কোনো কিছুর কোনো জবাবদিহিতা নাই। ফলে অস্ত্রগুলো বাজারে রয়েছে এবং আপনার আমার বিরুদ্ধে সেটি ব্যবহৃত হলেও আমি অবাক হব না। কাজেই সরকারে যারা থাকেন তাদের অনেক দায়িত্বশীল হয়ে কথা বলতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার যে কথাটি বলেছেন এটি আমাকে আরো বেশি অবাক করেছে। দেখুন, আমরা যখন নির্বাচন ঘনিয়ে আসে তখন বলি যে নির্বাচন কমিশনের হাতে প্রশাসন চলে যাবে, প্রশাসন দলনিরপেক্ষ হবে। এইবারও কিন্তু দলনিরপেক্ষ হওয়ার বিষয় রয়েছে, কারণ আমরা প্রশাসনে বিশেষ একটি দল, একটি দক্ষিণপন্থী দলকে প্রশাসনে ভূমিকা পালন করতে দেখি। অনেক কর্মকাণ্ড দেখে বোঝা যায় তারা নির্বাচনের আগেই ক্ষমতায় চলে যাওয়ার একটা অনুভূতি ভোগ করছেন। কাজেই প্রশাসনকে দলনিরপেক্ষভাবে পরিচালনা করতে হবে। এখন তার প্রধান যদি, নির্বাচন কমিশনের প্রধান যদি বলেন এটি বিচ্ছিন্ন ঘটনা, পৃথিবীর সব ঘটনাকে আপনি বিচ্ছিন্ন ঘটনা বলে চালিয়ে দিতে পারবেন। এগুলো যারা বলেন তারা আসলে দায়িত্বহীন উক্তি করেন এবং বাস্তবতার সাথে তার কোনো সম্পর্ক নেই। দেখুন, আমাদের এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি হচ্ছে 1 নম্বর সমস্যা। আমরা ওই জায়গাটিতে উত্তরণ ঘটাতে পারিনি। এখন আপনার এক হাদির হত্যাকারীকে আপনি ধরতে পারছেন না, সীমান্ত দিয়ে চলে গেছে কিনা বিজিবি পর্যন্ত প্রেস কনফারেন্স করে। তারা কেন ধরে নিল? কেন তারা বলল যে এটা মির্জা আব্বাস সাহেব ঘটিয়েছেন? মানে একটা ঢিলে কতটা পাখি মারা যায়, এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। জামাতের চেয়ে ভালো এটা কেউ জানেন। আপনি চিন্তা করে দেখেন, আওয়ামী লীগের সময় তারা একদম আওয়ামী লীগ হয়ে মিশে ছিল, আপনি তাদেরকে আলাদা করতে পারেন নাই। তারা একইভাবে বিএনপির মধ্যেও একটা বেশ বড় অংশ রাইট ফোর্স বা জামাত ঘরানার। এবং এই যে 5ই আগস্টের পর নতুন নতুন মুখ, নতুন নতুন হাঁক ডাক, নতুন নতুন চেহারা, নতুন নতুন বুলি আমরা শুনতে পাচ্ছি না? শুনছি তো। তো এই মানুষগুলো এতদিন মিশে ছিল বিভিন্ন দলে, এখন তারা বেরোচ্ছে। আমার প্রশ্ন হলো, হাদি তো গণতন্ত্র মঞ্চের প্রার্থী, তার সঙ্গে যেমন বিএনপি প্রার্থীর কন্টেস্ট হবে নির্বাচনে, তার সঙ্গে তো জামাত প্রার্থীরও কন্টেস্ট হবে নির্বাচনে। সো আপনি যদি শুরুতেই বিএনপির দিকে নজরটা ঘুরিয়ে দিতে পারেন, তাহলে কি করবেন? আপনি খুনিকে একটা খুব চমৎকার রিজনেবল টাইম দিতে পারবেন, যেই সময় খুনি পালায় যেতে পারবে। এবং ঠিক তাই হয়েছে এই ঘটনায়। মির্জা আব্বাসকে ঘিরে হট্টগোলের মাঝখানে খুনি কিন্তু দেশে নাই, এবং এটা আবার সরকারও জানে না, এটা জানে হলো আরেকজন সাংবাদিক। Isn't that very interesting? আমার তো মনে হয় এখানে জনাব মির্জা আব্বাসের নামটা ইচ্ছাকৃতভাবেই আনা হয়েছে, যাতে ঘটনাটা কিছুক্ষণের জন্য অন্যদিকে নজর সরানো যায়, মিডিয়ার নজর। কারণ জানি এটা পরে পাল্টাপাল্টি হবে, এবং পাল্টাপাল্টি হয়েছে। হওয়ার পরে নজরটা অনেকখানি অন্যদিকে ছিল, এই ফাঁকে খুব আরামে খুনি পালিয়ে যেতে পেরেছে। সুতরাং আমাদের বুঝবার তো আসলে বাকি থাকে না, এটা থেকে গেইনার কারা হতে পারে, এটা থেকে লাভবান কারা হতে পারে। আর আমি একটা কথা বুঝি না, যে একদম মুখে মাস্ক টাস্ক দিয়ে ঢেকে যার কোনো রকম কোনো পরিচয় নাই, তিনি যখন একটি বাড়িতে ঢুকে মা মেয়ে দুজনকে হত্যা করেন, এবং 24 ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে পারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তো আপনি ইনকম্পিটেন্ট বলতে পারবেন না। দে আর ভেরি কম্পিটেন্ট। তার মানে তারা কোনো জায়গায় তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে, কোনো জায়গায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করে না। আমরা দেখতে পাচ্ছি হাদির ঘটনায় তারা তাদের কম্পিটেন্স এক্সারসাইজ করছে না এবং করতে পারছে না। কেন পারছে না? কারা জড়িত, কাদেরকে আড়াল করতে? এইরকম ঘটনা তো সাগররুনির সময় আমরা দেখেছি। 24 ঘন্টার যে আসামিকে ধরার কথা 48 ঘন্টা, সেটা 48 মাস তো বাদ, এর চেয়ে অনেক বেশি সময় পার হয়ে গেছে এখনো ধরার ক্ষেত্রে। দেখুন, দেশে যাই খারাপ ঘটনা ঘটুক, আইন শৃঙ্খলার অবনতি হোক, হত্যা চেষ্টা হোক, সব কিছুর দায় সরকার প্রধানের। উনি তার টিম সাজিয়েছেন, উনি তাদেরকে নিয়োগ দিয়েছেন, উনি 16 মাসে তাদের রদবদল করেননি, এবং তাদের কোনো পারফরমেন্স ইভ্যালুয়েশন হয় না, এবং এই লোকগুলো তার আশেপাশেই থাকেন, এবং তাদেরকে দিয়ে উনি সরকারটি পরিচালনা করতে চেয়েছেন, যেখানে আমাদের জুলাইয়ের যা আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো ধূলিসাৎ হয়ে গেছে। জুলাইতে আমরা যে পরিবর্তন চেয়েছিলাম, আমরা শুধুমাত্র শেখ হাসিনার বিদায় চাইনি বা তার শাসনের অবসান চাইনি, আমরা সরকারে বা রাষ্ট্রে জবাবদিহিতা চেয়েছিলাম, মানুষের কথা বলার স্বাধীনতা চেয়েছিলাম, এবং আপনার একটি নির্বাচন চেয়েছিলাম, যে নির্বাচনের ভেতর দিয়ে জনগণের প্রতিনিধিরা নির্বাচিত হবেন। আমার এখন মনে হচ্ছে যে এই সংস্কারের আলোচনা করতে যাওয়াটাই আমাদের জন্য ভুল হয়েছে। আমাদের 3 মাসে একটি নির্বাচন দিয়ে দেওয়া উচিত ছিল, যাতে করে একটি নির্বাচিত সরকার বিগত 15 মাস শাসন করতে পারত। দেখুন, আপনি মানুষের নিরাপত্তা খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যদি বলতে চান যে খুনিরা শহরে ঢুকে গেছে, ফ্যাসিস্টরা নেমে গেছে, যেটি প্রধান উপদেষ্টাও বলেছেন, এটি তো জনগণকে আরো ভয় দেখানো হচ্ছে। আপনি বারবার বলছিলেন যে হাদি বা অন্য কোনো প্রার্থী তার নিরাপত্তা দিবেন, আপনি ভোটারদের কি নিরাপত্তা দিবেন? ভোটাররা যে এই ঘটনার পরে ভোট কেন্দ্রে যাবে না, এটি কিন্তু মোটামুটি নিশ্চিত। তার মানে ভোটিং টার্ন আউট কম হবে। তখন যারা পলাতক তারা বলবে ভোটের
টার্ন আউটের রেট বলে দিচ্ছে, মানুষ অংশগ্রহণ করেনি। আবার তাদের মতলব একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন বলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তখন তারা সেই গানও গাইতে শুরু করবে। প্রতিবেশী ভারত কিন্তু আপনাকে স্বস্তিতে থাকতে দিবে না, এগুলো রক্ষার দায়িত্ব সরকারের, সরকার সেখানে চরমভাবে ব্যর্থ হচ্ছে। আমি ছোট ছোট করে এই অংশ একটু নিতে চাই। রুমিনাপা, আরো একজন দর্শক ছিলেন শাহিন, তিনি প্রশ্ন করছিলেন যে আমাদের ইতিহাস বিকৃতির বিষয়টি নিয়ে তিনি জানতে চাচ্ছিলেন যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি বলেছেন যে ভারতীয়দের নির্দেশেই বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। আমি এর সাথে একটু যুক্ত করতে চাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য তিনি বলেছেন যে পাকিস্তানি বাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করবে, এটা অবান্তর। এবং এরকম বেশ কিছু কথাবার্তা আমরা খুব ঘন ঘন এখন শুনতে পাচ্ছি, চারপাশে দেখতে পাচ্ছি। আমাদের দর্শকের প্রশ্ন ছিল যে বিএনপি একটা বড় দল, যখন ইতিহাস পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে এইভাবে, বিএনপি কেন সেটাতে চুপ করে আছে, কিছু বলছে না কেন? বিএনপি চুপ করে আছে এটা আমি ঠিক মনে করি না। বিএনপি কিন্তু বারবারই এই ধরনের কথা যারা বলছে সেই দলটির ব্যাপারে মানুষকে সচেতন করছে, সাবধান করছে। কিছুদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে একটি দলের ব্যাপারে, যে তারা ৭১ সালে কি করেছিল এটা দেশের মানুষের মনে আছে। এবং শুধু তো তাই নয়, তাদের এই নির্বাচনী ক্যাম্পেইনে গিয়েও তো আমরা দেখছি যে কত রকম ভাবে মানুষ মোনাফেকি করতে পারে, জান্নাতের টিকিট বিক্রি করা থেকে শুরু করে। আজকে দেখলাম একটা কনস্টিটিউয়েন্সির একজন এমপি ক্যান্ডিডেট জামাতের, তিনি বলছেন ওমরা করতে নিয়ে যাব। সো ধর্মকে ব্যবহার করা, লেবাসকে ব্যবহার করা, আল্লাহকে ব্যবহার করা, ইসলামের হজকে ব্যবহার করা, কোনোটাই তো তারা বাকি রাখছেন না। সো ওনাদের কাছ থেকে এরকম মন্তব্যে আমরা খুব অবাক হইনি। ওনারা এটা বলবেন, এটাই স্বাভাবিক। এবং ওনারা তো শুধুমাত্র দেখুন, আওয়ামী বিরোধিতার ন্যারেটিভ দিতে গিয়ে ওনারা যেটা করেছেন, ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের যেই স্থাপত্য শৈলীগুলো আছে বাংলাদেশে, বিভিন্ন জায়গায় জেলায় উপজেলা পর্যায়ে, সেগুলোকে ভেঙে ফেলেছে। জাদুঘরে ভেঙে, জাদুঘরটা তো আওয়ামী লীগের বাবার সম্পত্তি ছিল না, কিংবা এই স্থাপনাগুলা তো আওয়ামী লীগের নিজস্ব সম্পত্তি নয়, এটা তো রাষ্ট্রীয় সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদকে ভেঙে দেওয়ার মানে কিন্তু কেবল ভেঙে দেয়া না, এটা কেবল ক্ষোভের বহিঃপ্রকাশ না, ইতিহাস মুছে ফেলা। সেগুলো কি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? পাগল, এখন তো এই আমলই না, এখন হচ্ছে বাংলাদেশে ৭১, পারলে বলবো ওই সময় পাক ভারত যুদ্ধ হয়েছে। ওই সময় বাংলাদেশের কোনো যুদ্ধই হয়নি, ওটা ছিল পাক ভারত একটা যুদ্ধ। আমি আরেকটা ব্যাপারে একটু নিজে থেকেই একটা প্রশ্ন তুলতে চাই। আমার মনে আছে যখন আওয়ামী লীগের এই ভীষণ রকম দুর্দান্ত প্রতাপে আওয়ামী লীগ রাজত্ব করছে, আজকে আপনি যাদেরকে জিহাদি জোশে কথা বলতে দেখেন, নিশ্চয়ই আপনি উপস্থাপকের চেহারে তখনও ছিলেন, কখনো কি এই চেহারাগুলোকে আপনি দেখেছেন কথা বলতে? আপনি দেখেন নাই। কিন্তু আপনি পান্নাকে দেখেছেন, মঞ্জুরুল আলম পান্নাকে দেখেছেন, আপনি কিছুটা হলেও আবু আলম শহীদ খান কিছু অনিয়মের ব্যাপারে কথা বলেছেন, আনিস আলমগীর সাহেবও আওয়ামী লীগের বিভিন্ন অনিয়ম নিয়ে বলেছেন। আরেকজন বলেছেন, তিনি অবশ্য সৌভাগ্যবান, এখনো কারাগারে যাননি, তুষার ভাইয়ের সাথে আমি অত বসিনি, মাসুদ কামাল সাহেব। তো মাসুদ কামাল সাহেব এদের মধ্যে সবচেয়ে লাকি, মাসুদ কামাল সাহেব এখনো কারাগারে যান নাই, কিন্তু বাকি তিনজনই কিন্তু জেলে গেছেন। পান্না ভাই ফিরে এসছেন, আবু আলম শহীদ খান এবং আনিস আলমগীর, এই দুদিন আগে আনিস আলমগীর ধরা পড়লো, ধরে নিয়ে গেল। প্রধান উপদেষ্টা কি বলে নাই মন খুলে সমালোচনা করেন, প্রাণ খুলে সমালোচনা করেন? তো মন আর প্রাণ খুলে তো এই কয়টা মানুষ সমালোচনা করেছিলেন, তাদেরকে ধরে নিয়ে যেতে হলো। আমি যেহেতু ওই সময়ে আমাকে কথা বলেছি, আমি 15 বছর, আপনি উপস্থাপকের চেয়ারে ছিলেন না, আমি তাদের দেখেছি না আপনি তাদের দেখেছেন, কিন্তু যাদেরকে আমরা কিছুটা হলেও কথা বলতে দেখেছি, তারা কিন্তু ম্যাক্সিমামই ভেতরে। থ্যাংক গড আশরাফ ভাই এখনো বাইরে আছে, এখন জানি না আশরাফ ভাই কি আছে কপালে। ভাই, এই বিষয়টি নিয়ে আসলে আমি আপনার কাছে আসতে যাচ্ছিলাম। আনিস আলমগীরকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করা হয়েছে। কালকে তাকে জিম থেকে সন্ধ্যা 7:30 বা 8টা নাগাদ তাকে নিয়ে যাওয়া হয় যে ডিবি প্রধান তার সাথে কথা বলবেন, এবং রাত 2:30টার পর তাকে মামলা দেওয়া হয়, একই মামলা, সন্ত্রাস বিরোধী মামলা। যে মামলাটি এতক্ষণ আপা যে সাংবাদিকদের নাম বলছিলেন, তাদের বিরুদ্ধে আসলে যেটি করা হয়েছে, সন্ত্রাসী কার্যক্রমে উস্কানির অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে, এবং তার জন্য 5 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অপরাধটা কতটা গুরুতর আপনার কাছে মনে হচ্ছে? এটি তার কোনো অপরাধী নেই, এবং তাকে হেয় করার জন্য, হেনস্থা করার জন্য মামলা সাজানো হয়েছে। এবং যেই সরকার বা যেই রাষ্ট্র আনিস আলমগীর কিংবা পান্না এরকম ব্যক্তিদেরকে আটক করে এবং ভুয়া মামলা সাজায় এবং শাস্তি দেওয়ার চেষ্টা করে, সেটিকে কত ভঙ্গুর এবং কত দেউলিয়া। আমি আনিস আলমগীরের মুক্তি চাই, কোনো প্রশ্ন ছাড়াই। কেননা
যে কোনো মানুষের অধিকার রয়েছে প্রচলিত শাসন ক্ষমতাকে প্রশ্ন করার এবং জবাবদিহিতার আওতায় আনার। আপনি যখন এই জায়গায় যান, আপনার দেউলিয়াত্ব প্রকাশ পেয়ে যায় এবং যেই আইনে মামলা দেওয়া হয়েছে সেই আইনে অতীতে হেনস্থা করা হতো মানুষকে, এবং এবারের মতো আরও খারাপভাবে মানুষকে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে, আরও নিরীহ মানুষকে ধরার চেষ্টা করা হচ্ছে। এটি কন্টিনিউ করতে পারে না এবং আমরা জুলাই অগাস্টে এই ব্যবস্থার বিলোপ চেয়েছিলাম। এবং আপনি যদি সাধারণ জনগণকে, নিরীহ মানুষকে, সাংবাদিকদেরকে, পেশাদারী মানুষকে এইভাবে হেনস্থা করতে থাকেন, ইওর ডেজ আর নাম্বারড। আমার মনে হয়েছে যে এটি নিয়ে তর্ক বিতর্কের কিচ্ছু নাই। এখানে তাকে তার নাগরিক অধিকার হরণ করার ক্ষমতা রাষ্ট্রকে কেউ দেয়নি, এবং পুলিশের কথা ছিল হাদির উপরে আক্রমণকারীদেরকে আটক করার, সেটি তারা করতে পারেননি। তাদের চোখে ধুলা দিয়ে সীমান্ত পার হয়েছে কি হয়নি। পুলিশ তার পেশাদারিত্ব থেকে সরে এসেছে। অতীতে আওয়ামী লীগের নেতাদের কথায় পুলিশ চলতো, এখন কিছু উপদেষ্টা যার তেমন কোনো যোগ্যতা বা দক্ষতা আমরা দেখতে পাচ্ছি না, নিশ্চয়ই সরকারের ভেতরে কলকাঠি নেড়ে কেউ এই ধরনের ব্যক্তিবর্গকে আটক করার কুবুদ্ধি দিয়েছে এবং সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি রুজু করা হয়েছে। আপনি বলছিলেন যে আসলে আমাদের জুলাইয়ের চেতনাটা তো আসলে এটা ছিল না। জুলাই তো এজন্য ছিল না, জুলাই ছিল যে আমাদের বাক স্বাধীনতার জন্য, জুলাই ছিল আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তাহলে এমন পরিস্থিতি আসলে তৈরি হলো কেন, যেহেতু কেউই চায়নি? আসলে দেখুন, আমরা একটি নতুন খপ্পরে পড়েছি। সেই খপ্পরটি হচ্ছে আপনি পরিবর্তন প্রত্যাশী ছিলেন এবং পরিবর্তনের প্রতিবন্ধক ছিল শেখ হাসিনা এবং তার অগণতান্ত্রিক শাসন, স্বৈরাচারী শাসন। সেই সুযোগে, পরিবর্তনের সুযোগে এমন সব শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে। ধরেন দেশের বাইরে একজন ইউটিউবার, তিনি একটা ঘটনা ঘটাবেন, তিনি একটা পোস্ট দিবেন, তার সমর্থনে মাঠে কিছু ছেলে নামবে, পরের দিন আপনি দেখতে পাবেন যে সরকার একজনকে আটক করেছে। তাহলে কি দেশে সরকার বলে কেউ কিছু আছে? কোনো কিছু কি আইনের আওতায় হচ্ছে, নাকি ব্যক্তির আঙ্গুলি হেলনে হচ্ছে? আর এই ধরনের ব্যক্তিরা যদি সরকারের ভেতরে অপারেট করতে পারেন, তারা কি কোনোদিন নির্বাচন চাইবেন? কেননা নির্বাচিত সরকার দায়িত্ব নিলে তো তার কোনো প্রভাব বা ভূমিকা থাকবে না। তারা চাইবেন অস্থিতিশীলতাকে জিয়ে রাখতে। আপনি যদি ওসমান হাদির উপরে যে আক্রমণ হয়েছে এরকম 10টি ঘটনা ঘটাতে পারেন, এই দেশে কি নির্বাচনটি আর হবে? কাজেই আমরা মনে করি যে সরকারটিকে ম্যাচুরিটির সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। যেই অধিক সংখ্যক মানুষ পরিবর্তন প্রত্যাশা করেছে, সেই পরিবর্তনের ধারক বাহক হতে হবে, ইউটিউবারের ধারক বাহক না। আমি আরেকটু ছোট করে যদি একটু নিয়ে, একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে, বুদ্ধিজীবী দিবস নিয়ে, মানে এ ধরনের ইনফরমেশন যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম, ছাত্র শিবিরের সেক্রেটারি, পাবনা সরকারি এডওয়ার্ড